This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিকেলের বিতর্কে আপনাদের সঙ্গে আমি রাজা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই টিভি9 বাংলায়। যাদবপুর বেশ কয়েকদিন আগে সেই ঘটনাটা ঘটেছিল, তুলকালাম হয়েছিল গোটা রাজ্য, কিন্তু তার রেশ এখনো পর্যন্ত জিয়ে রয়েছে। তার কারণ কি জানেন? তার কারণ প্রত্যেক দিন তাতে নতুন নতুন এলিমেন্ট আসছে। আজকেও এসেছে। একজন ছাত্র সে মারাত্মকভাবে জখম হলো, যে দল, যে মত, যে পথেই তিনি বিশ্বাসী হন না কেন। তারপরে তার চোখের ওপরে মারাত্মক আঘাত, হাতে পায়ে ফ্র্যাকচার, সেটা পরে জানা গেছে পরীক্ষায়। তার বাবা এখন সবার কাছে আবেদন করলেন, আমি বলবো সবার কাছে। তার কারণ তার বাবা মনে করছেন যে তার ছেলের আঘাত কতটা গুরুতর, কিভাবে গাড়ি গেলে আঘাত আরো গুরুতর হতে পারত, কেন এই পর্যন্ত আঘাত হলো, এই সমস্ত নিয়ে যত আলোচনা হচ্ছে তাতে সেই আঘাতটাই আরো বেড়ে চলেছে। তাই আমরা বলছি যে আঘাতের রাজনীতির আঘাত। তার বাবা চাইছেন অন্তত এই আঘাত নিয়ে যাতে আর কোনো রকম রাজনীতি না হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যে ছাত্র ধর্মঘট, ছাত্র আন্দোলন হয়েছিল, সেখানে সেই ছাত্র ধর্মঘট দমন করতে পুলিশের ওপর, রাজ্য পুলিশের ওপর, বিশেষ করে মহিলা পুলিশ বাহিনী, তাও আবার পশ্চিম মেদিনীপুরে, তাদের সংবেদনশীলতা কতটা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তার কারণ এআইডিএসওর তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে পুলিশ থানায় নিয়ে গিয়ে তাদের সমর্থক ছাত্রীদের ওপর মানসিক এবং শারীরিক নিগ্রহ করেছে। সবটা নিয়েই আজকে আমাদের বিকেলের বিতর্ক। আমাদের অতিথিদের সঙ্গে আলাপ করাবো। প্রথমেই দেখে নিন ইস্যু কার্ড। আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন, বাঁ দিক থেকে আলাপ করাই, সিপিএম এর তরফ থেকে রয়েছেন কলতান দাশগুপ্ত, মাঝে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির তরফ থেকে, অবশ্যই আইনজীবীও তিনি, রাজু ঘোষ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই। প্রথমেই ওই আহত ছাত্রের বাবা কি বলেছেন সেটা একবার আপনাদের শোনাবো, এবং একই সঙ্গে এটা নিয়ে হাইকোর্টে যে মামলা হয়েছে সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতির কি অবজারভেশন এবং কি নির্দেশ সেটা আপনারা দেখতে থাকবেন। ফুল স্ক্রিনে দেখাবো আপনাদের। প্রথমেই শুনুন ওই আহত ছাত্রের বাবার বাইট। হ্যাঁ, এক্স রে রিপোর্টে ফ্র্যাকচার আছে। এক্স রে রিপোর্টে সেই ফ্র্যাকচারগুলো অনুযায়ী ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছে অলরেডি। ব্যান্ডেজ করা, যেটাকে ইমোবিলাইজ করে রাখা, পায়ে আছে, হাতে আছে, সেগুলোকে ডাক্তাররা তার সেই মতো করে ট্রিটমেন্টও শুরু করেছেন। হ্যাঁ, যাতে সেটাকে নড়াচড়া যাতে না করতে পারে, সেইটাকে করলে তবেই ওইটার আবার রিকভারিটা হবে। সেগুলো আছে, কিন্তু আমরা ফ্র্যাকচার কি বলছে রিপোর্ট? কজ অফ ফ্র্যাকচার বলে কোনো ইয়ে হয়নি, কারণ এইটাকে নিয়ে তো ফ্র্যাকচার আছে, এটা নিয়ে এত রাজনীতি করবার কে আছে? যখন একটা গাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, আরও বড় দুর্ঘটনা ঘটেনি, আমরা এটা ভাবছি যে আরও বড় দুর্ঘটনা ঘটেনি, এইটা আমাদের বিরাট পাওনা। আর যারা বলছেন তারা কি চাইছেন যে গাড়ি চাপা পড়ে মারা গেলে পরে খুব ভালো হতো, তাদের এটা প্রমাণ করা যেত যে হ্যাঁ গাড়ি চাপা পড়ে মারা গেছে? এই ধরনের বিতর্কগুলো কেন করবেন? কেন এই ধরনের বিতর্কগুলো করা ঠিক নয়। এই বিষয়টাকে বিকৃত করাটাও ঠিক নয়। ইন্দ্রানুজের বিরুদ্ধে মিথ্যে, তার বন্ধুদের যাদের নামে এগুলো আছে, এই ধরনের অভিযোগগুলো মিথ্যে। একটা একাডেমিক ইনস্টিটিউশনে কোনো একটা ঘটনাক্রমে এই ধরনের ছাত্রছাত্রীদের উপর এই ধরনের মিথ্যা অভিযোগগুলো, এগুলো দমন পীড়নের এগুলো ভালো নয়। আমাদের একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে আসতে হবে, আমাদের আলাপ আলোচনার জায়গাগুলো করতে, সেখানে এত মিথ্যা অভিযোগগুলো কেন দেব? আমরা এই ছাত্রের বাবাকে একজন বাবা হিসেবেই দেখছি, পিতার যে বক্তব্য তাকে আমরা গুরুত্বই দিচ্ছি। তার কারণ দেখুন, অল্প বয়সে এক একটা ছেলে মেয়ে এক একটা রাজনীতির দিকে ঝুঁকে যায়, সেগুলো নিয়ে অবশ্যই অনেক কাটাছেঁড়া তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু আফটার অল এন্ড অফ দ্য ডে একজন বাবার দরদ সেটা তো অন্যজন বুঝতে পারবেন না। এটা শুধু বাবারাই জানেন যদি সন্তান ওইভাবে গাড়িতে ছেঁচড়ে যায় বা অন্য কোনো দুর্ঘটনাই হোক, যে কারণে আমরা এটাকে খুব অবজেক্টিভলি দেখছি। আমি প্রথমেই কলতানকে দিয়ে শুরু করব। কলতান, বাবার এই কথাটা বাবাকে আজকে বলতে হচ্ছে কেন? ইন্দ্রানুজের বাবাকে এটা বলতে হচ্ছে কেন? তার মানে তিনি কোথাও এটা বাবা হিসেবে ফিল করেছেন যে ছেলেকে নিয়ে, ছেলের আঘাত নিয়ে রাজনীতি হচ্ছে। ছেলের আঘাতটা হলো তো যে নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় চলছে তার জন্যে। ছেলে একজন ছাত্র, সে একজন শিক্ষক, তার শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে গেছে, সেই কথা বলতে যাওয়ার প্রসঙ্গে যে আঘাত,
এবং সেই আঘাতটা আসলে গাড়ির তলায় হয়নি, না স্কুটারের তলায় হয়েছে, স্কুটারের তলায় হয়েছে না অন্য বন্ধুর মারে হয়েছে, সেইটা নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যত ফুটেজ ব্যয় করা হয়েছে, যত সময় পরিশ্রম ব্যয় করা হয়েছে, এইটা আসলে রাজনীতির যে কদর্য জায়গাটা যেটা আমাদের তৃণমূল উপহার দিচ্ছেন সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। একদিকে শিক্ষামন্ত্রী ফোন করছেন আক্রান্ত ছাত্রের বাবাকে যে আমি অনুতপ্ত, আমি মিডিয়াতে দেখেছি, আবার আরেকদিকে তৃণমূলেরই আরেকজন নেতা বলছেন কি সব ভিডিও টিডিও ইত্যাদি দেখেছি, এটাতে হয়নি, ওটাতে হয়েছে, ওটাতে হয়নি, এটাতে হয়েছে। তাহলে এই যে রাজ্যের শাসক দলের দুজন মুখ দুজনের মতো করে কথা বলছেন, একজন বলছেন অনুতপ্ত, আরেকজন ঘটনাটাকে মেলাইন করার চেষ্টা করছেন, এই রাজনীতিটা নিশ্চয়ই বাবা হিসেবে কোনো সন্তানকে নিয়ে তার আঘাত নিয়ে এই রাজনীতি হবে, এটা কারোর বাবার ভালো লাগবে না। ফলে উনি যেটা যন্ত্রণা থেকে বলেছেন সেইটা যদি তৃণমূলের ওই বড় বড় মাতব্বর যারা আছেন তারা বুঝে যান এবং এই অনর্থক গায়ে কাদা ছেটানোটা বন্ধ করে আসল ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, শাস্তি নেওয়ার প্রসঙ্গটা যদি সামনে আনেন, তাহলে পশ্চিমবাংলার ভালো হবে। আর কোনো বাবাকে এই কথা বলতে হবে না যে আমার ছেলেকে নিয়ে এই ধরনের রাজনীতি যাতে না হয়। বেশ, আমরা হাসপাতালে, দেখুন আপনারা TV9 বাংলা স্ক্রিনে এই মুহূর্তে আমরা হাসপাতালে প্রাপ্তবয়স্ক যখন দেখতে গিয়েছিলেন আজকে ভিসিকে, আপনারা জানেন, আমরা আগেই আপনাদের জানিয়েছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি তার প্রেশার ওঠানামা করছে। আজকে বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন ছিল ছাত্রদের তরফ থেকে যে আজকেই তাদেরকে কথা শুনতে হবে, তাদের সঙ্গে বৈঠক করতে হবে, কিন্তু ভিসি অসুস্থ বোধ করছেন, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসকদের পরামর্শে। সেই প্রসঙ্গে আসবো। তরুণজ্যোতি তিওয়ারি, আপনার প্রথম প্রতিক্রিয়া। বাবাকে শেষ পর্যন্ত এতটা মানে এক ধরনের কাতর অনুনয় করতে হচ্ছে যে আপনারা এবার থামুন আমার ছেলের আঘাত নিয়ে। সিরিয়াসলি বাবা তো বাবাই হয় না, বাবা তার আপত্য স্নেহ থাকবে, ছেলের প্রতি ভালোবাসা থাকবে, সেটাই স্বাভাবিক এবং অবাক হওয়ার কিছু নেই এর মধ্যে, নর্মাল, সেটাই হওয়া উচিত। যেমন রাজ্য এই ইন্দ্রানুজদের কিছু অভিযোগ ছিল, কগনিজেবল অফেন্স, নতুন আইন এসছে আমরা জানি, বিএনএসএস অনুযায়ী কগনিজেবল অফেন্স যদি হয় রাজ্য সরকার এফআইআর রেজিস্টার করে কেস তৈরি স্টার্ট করতে বাধ্য ছিল, করেনি কেন? হাইকোর্টের প্রশ্ন শুনতে হয়েছে। হাইকোর্ট আজকে একটা কথা বলেছে খুব ইম্পর্টেন্ট, রাজ্যকে বলেছে অভিভাবকের মতো কাজ করতে। ফ্যাক্ট তো, রাজ্য তো স্টেট একটা অভিভাবক আমাদের, সেই একটা পুরনো কথা আছে, স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড। আমি ইন্দ্রানুজের দ্রুত সুস্থতা কামনা করি, তার সাথেই তাকে অবিলম্বে সংশোধনাগারে, কারাগার নয় কিন্তু সংশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি। কারণ যে ছেলেটা একটা পার্টিকুলার আইডিওলজিতে মুভ হয়ে, আমি বলবো মিসগাইডেড ইউথ, বয়স কম মিসগাইডেড ইউথ আইডিওলজিতে গিয়ে ওয়েজিং ওয়ারে যাচ্ছে, নাক্সালিজমকে প্রমোট করছে, ভারতবর্ষের সেনাবাহিনীরা যখন নকশালদের হাতে মারা যাচ্ছে সেটাকে সেলিব্রেট করছে, তার কিছু তো বিকৃতি আছে। ফ্যামিলি আজকে কথা বলছে, আমার মনে হয় ফ্যামিলিরও উচিত ছিল যখন ছেলে বিপথে যাচ্ছে তাকে একটু কন্ট্রোল করা। আমি আবার বলছি, তাড়াতাড়ি রিকভার করুক ছেলেটা, তার প্রপার এডুকেশন দরকার, তার সংশোধন দরকার, কারাগার নয় সংশোধনাগারে যাওয়া দরকার। তার অভিযোগকেও করা উচিত তো, অ্যাজ পার ল বিএনএসএস হিসাবে অ্যাজ পার ল করা উচিত। তার সাথে ওয়েজিং ওয়ার ইজ এ ক্রাইম। সেকেন্ড, ডেমোক্রেসিতে আমরা বাস করি, তো আমাদের পরিবারে আমাদের সন্তানরা আছে, তোমার যারা দর্শক তাদেরকে অনুরোধ করবো আমি, আমাদের পরিবারের ছেলে মেয়েদেরকে যখন আমরা রাইট সম্পর্কে শেখাবো না, তখন যেন ডিউটি সম্পর্কেও শেখানো হয় যে তার রাষ্ট্রের প্রতি কি কি ডিউটি আছে, সেগুলো জানাটাও খুব দরকার। কারণ এই নকশালিজম, এই ভ্যান্ডালিজম, এটা মানা যায় না। একই সাথে ব্রাত্য বসুর কাজটাও মানা যায় না, এবং অবিলম্বে এই ছেলেটার অভিযোগ অনুযায়ী মামলা যেমন হওয়া উচিত, তেমনই এই ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমার এটাই কামনা, এবং সুস্থ হয়ে তারপর একে সংশোধনাগারে পাঠানো উচিত। বেশ, রাজুর প্রথম প্রতিক্রিয়া নেব। দেখুন, এই ইন্দ্রানুজের বাবার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে, এবং বামপন্থাদের এবং তাদের নকশালবাদী বিভিন্ন সংগঠনগুলো যেভাবে ইন্দ্রানুজকে নিয়ে যারা মার্কেটিং করছে, তাদেরকে দেখে আমার মনে হলো বাবার কথা শুনে যে যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। সিপিএম এটা নিয়ে মেতে গেছে, তাদেরকে নিয়ে রাজনীতি করতে নেমে গেছে, কিন্তু যার ছেলে, তার বাবা কিন্তু চাইছে না যে কোনো রকম রাজনীতি হোক, এটা নিয়ে কোনো রকমভাবে ইস্যু হোক। অথচ তারা কিন্তু একের পর এক মিথ্যা অভিযোগ, বাবার কোনো অভিযোগ নাই, অভিযোগ কলতানদের, অভিযোগ সিপিএমের, যে চাকার তলায়, গাড়ির তলায় পিছিয়ে দিল পুরো একদম। যদি একটা গাড়ি কারোর মুখের উপরে উঠে যায় তাহলে শুধু চোখের উপরে সেলাই হয়, এটা শুনেছেন কখনো? তার মুখের পুরো সর্বাঙ্গ মুখটাই এই ব্যাপারগুলোকেই ওর বাবা পছন্দ করছেন না। এই এখন আপনি যেটা বলতে যাচ্ছেন, ওর বাবা ঠিক এই ব্যাপারগুলোই পছন্দ করছেন, একদম তাই। তার মানে যে কাটাছেড়া করছেন, যে চাকাটা উঠলে, আমি ওটাই বলছি যে বাবা পছন্দ করছে না, তার ছেলের সাথে এমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সিপিএম এর তরফ থেকে এমন একটা চিত্রনাট্য, আরজিকরের মতো চিত্রনাট্য একটা তৈরি করার একটা চেষ্টা চলছে, যার ফলে তার বাবা এটা চাইছে না। আসলে তো ঘটেনি, আরজিকরে যেমন এমন কোনো শিক্ষামন্ত্রী পাওয়া যায়নি, এই ছেলের উপরেও গাড়ি ওঠেনি, যেমন 150 গ্রাম বীর্য ওই ছেলের কাছে পাওয়া যায়নি, তেমন একই ব্যাপার।
যার ফলে তার কোনো মতে চাইছে না। কিন্তু যে ছেলেটা আজকে, যে ছেলেটাকে এত তারা আপনজন দেখি এত কাণ্ড করছে, এই ছেলেটাই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে তার ফেসবুকে পেজে লিখেছে যে পোষা কুকুর, বুদ্ধদেব ভট্টাচার্য নাকি পোষা কুকুর, বুঝুন। এবং সে প্রচুর মানুষের খুনি। অর্থাৎ যে লোকটা, যে ছেলেটি বলছে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, সিপিএমের মুখ্যমন্ত্রী, যে তিনি পোষা কুকুর এবং খুনি, তাকেই দেখতে মোহাম্মদ সেলিম সহ কলতানরা তার হয়ে ফাইট করছে। অর্থাৎ কি চাইছে, কি করতে চাইছে, এইটাই মানুষ বুঝতে পারছে না। আর একটা কথা, যে ছেলেটি এরকম ধরনের পোস্টে লেখে, সেই ছেলেটার অবশ্যই তাকে শাস্তি হওয়া উচিত। কারণ শুধু শাস্তি না হলে পারে সংশোধনাগারে, আমি তরুণজ্যোতির কথা রেস ধরেই বলছি, সংশোধনাগারে না গেলে এই ছেলে সংশোধন হবে। এই ব্যাপারটা আপনারা মানে ইন্দ্রানুজকে সংশোধনাগারে পাঠানো উচিত, সেটা আপনিও বিশ্বাস করেন? আমি অ্যাজ এ লয়ার বলছি, কিন্তু আই বেগ টু ডিফার। একটা ছেলে শিক্ষামন্ত্রী, কিন্তু অভিভাবক হতে পারে তৃণমূলের নেতা, রাজ্যের মন্ত্রী, তো তার সাথে কথা বলতে গেছে, ওখানে ঝামেলা হয়েছে, কমোশন হয়েছে, সেটা আইডিওলজি আমি সমর্থন করি না। ওর যে লেখাগুলো আসার জন্য ওর জেলে যাওয়া উচিত বলে আমি মনে করি, কিন্তু তাকে ওইভাবে মারা, ওইভাবে পড়ে যাওয়া এবং সেটা নিয়ে যেটা রাজনীতি হচ্ছে, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মরে গেলে ভালো হতো, কি চোখের ভালো হতো। বিতর্কের পরের পর্বে আসছি, রাজবাবু আপনাকে সুযোগ দেবো অবশ্যই। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায়, যেটা তরুণজ্যোতি তিওয়ারিরা বলছেন, যে সেদিন ইন্দ্রানুজের তরফ থেকে অত্যন্ত অ্যাগ্রেসিভ, অত্যন্ত আক্রমণাত্মক আচরণ ছিল এবং অনভিপ্রেত আচরণ ছিল, কিন্তু ধর্মঘট, এই ঘটনাকে কেন্দ্র করে যে ধর্মঘট, ছাত্র ধর্মঘট হয়েছিল, বামপন্থী ছাত্ররা দিয়েছিলেন যে ধর্মঘটের ডাক, মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসের বাইরে আমরা যেগুলো দেখেছিলাম সেদিন, সেখানে এআইডিএসওর যারা স্টুডেন্ট, তারা এআইডিএসওর সমর্থক ছাত্রীরা অভিযোগ করছেন, তারা তো সেদিন কোনো জঙ্গিপনা করেননি। তারা অভিযোগ করছেন যে পুলিশ তাদের তুলে নিয়ে গিয়ে, মহিলা পুলিশ তাদের পিটিয়েছে, নিগ্রহ করেছে, অকথ্য নির্যাতন করেছে। পর পর দুটো অভিযোগ শোনাবো, তারপরে ফিরবো বিতর্কে। শুনুন। মহিলা থানার ওসি সহ 5 জন পুলিশ কর্মী মিলে আমাদের উপর চড়াও হয়। ওসি নিজের বেল্ট খুলে আমাদেরকে মারতে থাকেন। আমাকে বলা হয় তুমি নিচে মেঝেতে পা মিলে বসো। আমি তখন পা মিলে বসলাম এবং আমার চুলের যে ক্লিপ, বললো ওই ক্লিপ খুলে দাও, চুল ছেড়ে দাও। তখন আমি চুলটা ছেড়ে দিলাম। তারপরে আরও যে 5 জন পুলিশ কর্মী ছিল তাদেরকে সেখানে বললো, 2 জনকে বললো এর পায়ের উপরে দাঁড়াও, বেত দিয়ে পায়ের তলায় মারা হয়। হ্যাঁ, চেটোতে মারা হয় এবং এরকম আঘাত করতে করতে আমাকে বলা হয় এই থানার অভ্যন্তরে অনেক জায়গা পড়ে আছে, এখানে তোমাদেরকে মেরে এখানে যদি পুঁতে দেওয়া হয় কেউ কোনো খোঁজ তল্লাশ পাবে না। জ্বলন্ত মোমকে গায়ে ফেলে, মানে এই যে এখনো আমার চিহ্ন আছে এই জায়গাটাতে, এবং এই জায়গাটাই ফোসকা হয়ে চামড়া, মোমবাতি ফেলেছিল, হ্যাঁ জ্বলন্ত মোম ফেলে এরকম ভাবে আমাদের নির্মম অভিযোগ করছেন, আপনি গুরুতর অভিযোগ করছেন। এই প্রমাণ যাতে না থাকে তার জন্য অভিভাবকদের আসার আগে আমাদেরকে জোরপূর্বক স্নান করতে বলা হয়। রক্ত জমে আছে পায়ের তলা, মুখে লাথি মেরেছে বুট পরা অবস্থায়। এই যে মুখে এখানে কেটে গেছে ভেতরটা, এখানে কালো দাগ, এখানে কালো দাগ। যখন আমার মুখ দিয়ে রক্ত পড়ছে তখন আমাকে জোর করে জল খাওয়ানো। কে মারলো আপনার এই ঠোঁটে কাটা, পায়ে কাটা? এখানে ওসি ম্যাডামই মেরেছেন, মানে লাঠি দিয়ে। তারপর মানে আমাকে নিচে বসতে বলার পর উনি চেয়ারে বসে আমার মুখে লাথি মেরেছেন। এই যে ভেতরটা দেখুন কেটে গেছে। তারপর আমাকে জোর করে জল খাওয়াচ্ছে, মানে রক্তটা যাতে মেঝেতে না পড়ে সেই জন্য জল খাওয়াচ্ছে। আমার গলায় জল লেগে আসছে, তাও বলছে যে এই জলটা ফেলবে না, খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও, এইভাবে ধমকাচ্ছেন। আমাকে মারার সময় বলছে এইরকম মেরে ঠিক মজা হচ্ছে না, একটা গান চালাই, দিয়ে গানের তালে তালে উনি মারতে থাকেন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার তিনি সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন, আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আমাদের এখানে যিনি প্রতিনিধি হয়ে এসছেন তার কথা আগে জানতে চাইবো, তাকে জিজ্ঞেস করবো, রাজুবাবু এটার কোন প্রয়োজনীয়তা ছিল? দেখুন, যে ভদ্রমহিলা দুটো কথাগুলো অভিযোগগুলো আনছে, এই অভিযোগ দুটো আপনারা যদি যেভাবে বলছে সেই বলা দেখে বুঝতে পারছেন নির্ঘাত এটা কোনো উকিলবাবু লিখে দিয়েছে বয়ানটা, সেই উকিল সেটা মুখস্থ করে বলছে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কাউকে বুট দিয়ে মুখে লাথি মারা হয় তাহলে মুখের এইখানটা ঠোঁটটা একটুখানি কেটে যায় না, পুরো মুখটাই থোবড়া পাল্টে যায়। তার মানে কোথাও হয়তো পিঁপড়ে কামড়ে দিয়েছে, কিছু একটা হয়েছে, সেটা নিয়ে এখন বলছে মুখে আবার সেই আঘাতের কাটাছেড়াই করছেন। না না, যেটা মিথ্যাটা, মুখে বুটে লাথি মারলে কখনো ঠোঁট কাটে? আপনি কি করে জানছেন উনি অসত্য বলছেন? এটাই তো
যে মহিলা বলবে যে আমার মুখে বুটে লাঠি মেরেছে, একবার বলছে বুট পরে মেরেছে, একবার বলছে লাঠি দিয়ে মেরেছে, আসলে কি দিয়ে মেরেছে সেটা তো বলতে পারছেন না। একবার এক একটা অভিযোগ ওই ধরনের মারলে পারে। মহিলা বুট দিয়ে যদি কাউকে লাথি মারা হয়, একজন পুলিশ অফিসার যদি মারে কাউকে যেভাবে উনি করছেন, তাতে করে কি একটুখানি একটি ঠোঁট কাটে না? এগুলো সম্পূর্ণ মিথ্যা। বারবার যেমন অভিযোগটা, যেমন এখানে যাদবপুরের অভিযোগ মিথ্যা, যেমন 150 গ্রামের আরজিকর মিথ্যা, তেমন আজকের এই বুট পড়া মারের অভিযোগটাও মিথ্যা। এরা মিথ্যা ছাড়া কিছু না, সম্পূর্ণ মিডিয়ায় পাবলিসিটি পাওয়ার জন্য এই সমস্ত মিথ্যা অভিযোগ নিয়ে আসার আগে আপনাদের বলেছিলাম পুলিশ সুপার কি বলছেন একবার শুনি, কারণ পুলিশ সুপারের বয়ানটা, ভার্সনটা শোনানো অত্যন্ত জরুরি। অভিযোগ থাকলে তার পাল্টা তাকে ডিফেন্ড করারও সুযোগ দিতে হয়। শুনুন তিনি কি বলছেন। অভিযোগ করেছে যে পুলিশের তরফ থেকে তাদের অত্যাচার করা হয়েছে। আমি বলবো যে এরকম ঘটনার কোনো অবকাশই নেই। এর কারণ সেখানে সাফিসিয়েন্ট সিনিয়র অফিসার ওখানে উপস্থিত ছিল। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ইভেন আমি বলতে চাই তাদেরকে ওখানে রাত্রেবেলা যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম, তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম। তো আমি জানি না যেটা কেন করছে। আমি আপনাদেরকে এটাও বলবো যে একটা সার্টেন পলিটিক্যাল পার্টি, একটি রাজনৈতিক দল, বামপন্থী একটি দল, সেটি এটাকে চেষ্টা করছে, তাদের জেলার যারা লিডারশিপ আছে তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে। আমার কাছে একটি ভাইরাল অডিও আমি পেয়েছি যেখানে সেই পার্টিকুলার রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে তিনি বলছেন এই একটা ভালো ইস্যু পেয়েছি, পুলিশকে চেপে ধর, আইসির নামে অভিযোগ কর, হাইকোর্টে নিয়ে যা, পুলিশকে হ্যারাস কর। গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য আমরা সেদিন যেটা করার আমরা করেছি এবং সেখানে পুলিশের যে ব্যবস্থা নেওয়া আপনারা জানেন, কোনো রক্তপাত হয়নি, কোনো ঝামেলা সেখানে হয়নি। যদি তারা মাননীয় হাইকোর্টে জিনিসটা নিয়ে যায়, আমরা সেই হাইকোর্টে সমস্ত তথ্য পরিসংখ্যানের সহিত আমরা সেটা জমা দিতে সক্ষম হব। যখন পুলিশ সুপারের বাইট আমরা শোনাচ্ছি, পাশে দেখলেন একজন ভদ্রলোক পুলিশ অফিসার, তিনি ওই আন্দোলনকারীদের একজনকে বুট দিয়ে লাথি মারছেন। তাই এটা যদি দিনের আলোয় টিভি ক্যামেরার সামনে হতে পারে, তাহলে ভেতরের লকআপে কি হয়ে থাকতে পারে সেটা সহজেই অনুমেয়। আমরা বলছি না ঘটেছে, কিন্তু আপনার এমন একটা ফুটেজ আমরা দেখালাম যে ফুটেজে একবারে যাকে আপনারা বলেন প্রকাশ্য দিবালোকে, এই প্রকাশ্য দিবালোকে একজন খাকি উর্দি লাথি মারছেন এরম ভাবে। তরুণজ্যোতি তিওয়ারি না, এটা মানে এই এদেরকে ভদ্রলোক বলাটা ভদ্রতা, যা তুমি ভদ্রতা দেখাচ্ছ এটা ঠিক ভদ্রলোক নয়। এটা প্রথম নয়, কিন্তু তোমার মনে আছে ভারতীয় জনতা পার্টির নবান্ন চলো অভিযান, আমাদের শিবাজিদা পড়ে গেছে, পুলিশ অফিসার মাথা টিপ করে লাঠি দিয়ে বাড়ি মারছে, এটা প্রথম না। দেবজিৎ সরকার জেলে গেছে, পিঠে কালশিরের দাগ এখনো প্রমাণ আছে। অনেকজন আমার নেতাকর্মীদের মারধর করেছে, পুলিশ এটা করে। কিন্তু এখানে করতান্দা, আমি আবার বলছি, এআইডিএসও, এসইউসিআই আর যে ক্যাওয়াসটা হচ্ছে ওরা নিজেদের মধ্যে বসে মিটিয়ে নিক। মমতা বন্দ্যোপাধ্যায় এসইউসিআই এর সম্পর্ক নতুন না তো, করতান্দাদের অবস্থাটা কিছুটা এখানে বেগানি সাদিমে আব্দুল্লাহ দিওয়ানার মতো। পুলিশ সুপার কিন্তু আরেকটা কথা বলছেন, একটা পার্টিকুলার পুলিশ সুপার বদনাম করতে চাইছে। পুলিশ সুপার এরা অত্যন্ত নোংরা পুলিশ ডিপার্টমেন্ট, তাকে নতুন করে বদনাম করবে কি বলো? আমি মমতা বন্দ্যোপাধ্যায় এসইউসিআই এর কথা বলছি। এসইউসিআই ব্রিগেড মনে আছে? ব্রিগেডের ডিমকে সাপ্লাই করেছিল, ভুলে গেছি নাকি আমরা? গীতাঞ্জলি স্টেডিয়াম এসইউসিআই এর নেতৃত্ব থাকার জন্য পেয়েছিল। কোন বিরোধী দল গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার জায়গা পায় ব্রিগেড করার জন্য? তো এসইউসিআই কে বারবার হাওয়া দিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিয়েছে। নো ভোট টু বিজেপি কারা করে? আল্ট্রা লেফট গুলোই তো করে। এসইউসিআই এডিএস এর কাজ তো। এখানে বামফ্রন্ট লাফাচ্ছে, সমগ্র বামফ্রন্ট। আবার বলছি, ওদের ব্যাপারটা কিছুটা বেগানি সাদিমে আব্দুল্লাহ দিওয়ানার মতো। সেকেন্ডারি একটা অ্যাসপেক্ট আছে। পুলিশ সুপার যেগুলো বলছে, যে অত্যাচার করার কথা ভদ্রমহিলা বলছেন, তখন রাজনৈতিক মতবাদ যাই হতে পারে, সেগুলো তদন্ত হওয়া উচিত, অবভিয়াসলি হওয়া উচিত। কাস্টাডির মধ্যে এরকম অত্যাচার করা যায় না, ডিকে বাসু গাইডলাইন্স আছে, সাথে যে অত্যাচারটা বাইরে হয়েছে সেটা হওয়াও সম্ভব না, তদন্ত হওয়া উচিত এবং যারা যারা এই কীর্তিটা করেছে তাদের ডিপার্টমেন্টাল প্রসেসিং হওয়া উচিত। বেশ কলতান ভলতেয়ারের একটা কথা ছিল যে আমি তোমার কথার বিরোধিতা করতে পারি, কিন্তু তোমার কথা যাতে তুমি বলতে পারো তার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। তৃণমূল বিজেপির স্বভাবতই গণতন্ত্রের এত প্র্যাকটিস ওদের ধারণার মধ্যে নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে সেদিন আমরা ছাত্র ধর্মঘটের দিন, বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট, সাধারণ ছাত্র ধর্মঘটের সাথে গুলিয়ে ফেললে মুশকিল হবে, বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘটের দিন টিভিতে দেখেছি পুলিশ কর্মী বলছেন যে ওকে একটু গেট অবধি এনে দে, বাকিটা আমি বুঝে নিচ্ছি। তো এইটা যদি পুলিশের অ্যাপ্রোচ হয়, যে পুলিশ মেদিনীপুরে সকালবেলা বলছে যে ওকে একটু গেটের বাইরে এনে আমি বুঝে নিচ্ছি, সেই পুলিশ রাত 1:40 মিছিলে কেন গেছিলে জাল সালাইনের বিরুদ্ধে বলতে, রাত 1:40 বাড়ি গিয়ে কলিং বেল বাজাতে হচ্ছে। তাহলে পুলিশের কাজ যদি হয়ে থাকে যে শুধুমাত্র কে আরজি করের মুভমেন্ট করলো, কে জাল
লাইনের মুভমেন্ট করলো আর কে ধর্মঘটের দিন রাস্তায় দাঁড়িয়ে মিছিল করলো, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, তাহলে পুলিশের নিজস্ব ইন্টেলিজেন্স ফেলিওর হয়, এবং সেই ইন্টেলিজেন্স ফেলিওর হলে তৃণমূলকে গুলি করে চলে যাচ্ছে কসবা থেকে মালদা পর্যন্ত, কেউ বলছেন ইন্টেলিজেন্স ফেলিওর। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি এই ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনাদের আমরা ফুল স্ক্রিনে আগেও দেখিয়েছি, আবার একবার দেখাবো। তিনি বলছেন যে ইন্টেলিজেন্স কি সেদিন তাহলে ব্রাত্যবাবুর কাছে ছিল না? রাজ্যের একজন হেভিওয়েট মন্ত্রী, তার কাছে এটা পৌঁছে দেওয়া হয়নি যে ওখানে একটা গন্ডগোল গড়বড় হতে পারে, আপনি যাবেন না? এটা ছিল না ইন্টেলিজেন্স। দ্বিতীয় কথা, অভিভাবকের আপনাদেরকে অভিভাবক সুলভ আচরণ করতে হবে, এটা রাষ্ট্রকে বলা হচ্ছে, অর্থাৎ এটা প্রশাসনকে বলা হচ্ছে, রাজ্য সরকারকে বলা হচ্ছে। তরুণজ্যোতি তিওয়ারি, কোথায় বিচারপতির এটা মনে হলো, যদি আপনি একটু ব্যাখ্যা করতে পারেন? খুব সিম্পল। আমি প্রথমে এটা বললাম, দেখো কগনিজেবল অফেন্স থাকলে আইন কারোর জন্য তো আলাদা হতে পারে না। কগনিজেবল অফেন্স, এই ছেলেটার সঙ্গে আমি যাই বললাম, সেটা আমার বিরোধ থাকতে পারে, আমি মনে করি তার জেলে থাকা উচিত, সেকেন্ডারি অ্যাসপেক্ট। তার একটা অভিযোগ আছে, কগনিজেবল অফেন্সের অভিযোগ আছে, সেখানে পুলিশ কেস রেজিস্টার করতে বাধ্য অ্যাজ পার বিএনএসএস, সেখানে কেন করলো না? তার বিচারপতি আরো বলেছেন প্রতিবেশী দেশের মতো হতে দিতে পারি না। বুঝতেই পারছেন কোন প্রতিবেশী? এক্স্যাক্টলি আমি আবার বলছি, তার মানে এটার মধ্যে প্রতিবেশী দেশের মতো মানে আন্দোলন ছড়িয়ে পড়ে এলিমেন্ট, আমি বলছি এলিমেন্ট যাদের উপর করা হয়েছে, আমি ইন্দ্রানুজের কথা বলছি, এলিমেন্ট, দিস কাইন্ড অফ এলিমেন্ট যেটা হয়েছে, দুর্ভাগ্যজনক ঘটনা, ওর কেস রেজিস্টার হয়নি, সেটা একটা সেকেন্ডারি অ্যাসপেক্ট। ভাই এই দিস এলিমেন্টস দে আর মানে বেসিক্যালি ওয়েজিং ওয়ার এগেইনস্ট দ্য স্টেট, প্রাইমারি অ্যাসপেক্ট, এটা প্রাইমারি অ্যাসপেক্ট, এর অ্যাক্টিভিটি, এক্স্যাক্টলি ওর মামলাটা হওয়া উচিত, সাথে এর বিরুদ্ধেও হওয়া উচিত। রাজু, আজকে বিচারপতির প্লিজ, আজকে বিচারপতির এই অবজারভেশনের পর আশা করা যায় রাজ্যের দৃষ্টিভঙ্গিতে কিছুটা ফারাক আসবে, তাই তো? মাননীয় মন্ত্রী, যিনি নিজের ইচ্ছায় বারবার এরকম মন্ত্রীকে সেখানে খুন করার একটা চক্রান্ত করা হয়েছিল, কারণ মন্ত্রী তাদের সাথে দেখা করেছিল, দেখা করেছে, তার ভিডিও, তার ছবি সবকিছু আছে, মন্ত্রী তার সাথে দেখা করে, তারপরে কেন মন্ত্রীর গাড়িকে ওইভাবে আটকানো, মন্ত্রীর গাড়ি কাঁচ ভাঙা, তার মানে কোন উদ্দেশ্যে পুরো গাড়িটাকে ঘিরে ধরেছে, গাড়ির মধ্যে বাঁদর ঝোলার মতো ঝুলেছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে মন্ত্রীর কাছে একটা বিরাট, এটাই তো হাইকোর্ট মন্ত্রী এত কিছুর পরেও না, মন্ত্রী এত কিছুর পরেও হাইকোর্ট তো এটাই বলছে ইন্টেলিজেন্স তো রাজ্যের হাতে। আমি পরে সেই রিপোর্টও নেব, উনি বলেছেন। তাহলে যদি ইন্টেলিজেন্স আপনাদের হাতে থেকেই থাকে, তাহলে ওয়েব কুপার সম্মেলনটা ওখানেই করতে হলো, দুদিন আগে টের পেলেন না আপনারা? এত কিছু পরে ওয়েব কুপার সেখানে মিটিং হচ্ছে, সেখানে সিপিএম এর মিটিং হয়নি, সেখানে প্রফেসররা সেখানে গেছে, যারা গেছে সেখানে মন্ত্রী গেছে, মন্ত্রীর সাথে একজন দুজন গেছে, অতএব সেটা সম্পূর্ণ তৃণমূলের, সেখানে তারা দেখা করতে নেতারা গেছে, তারপরে কেন অ্যাটাক ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে? ওয়েব কুপা অরাজনৈতিক সংগঠন, এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই নাটকগুলো বন্ধ হোক। প্রথমত ছাত্র রাজনীতি থাকুক, রাজনৈতিক ব্যানারে নয়, কারণ বাবা মারাও পরবর্তীকালে ভয় পাবে ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে পাঠাতে যদি ছাত্র রাজনীতির আড়ালে এই নোংরামগুলো হয়। বেশ, কলতান, অভিযুক্তদের বয়ান নিতে হবে, এবং টিভি ফুটেজ, মিডিয়া ফুটেজ ইত্যাদি যে আছে, তাতে যিনি অভিযুক্ত, যার গাড়িটা চলে গেল, তাকে অবিলম্বে পুলিশি হেফাজতে নিয়ে গ্রেপ্তার করতে হবেই। বেশ, আজকে আমাদের বিকেলের বিতর্কের ইস্যু কি নাম দিয়েছিলাম আমরা? আঘাতের রাজনীতি, রাজনীতির আঘাত, এই দুটোই বন্ধ হওয়া দরকার। বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ছাত্রের গায়ে, ছাত্রের মাথায় লাঠি না পড়ুক, ইকুয়ালি রাজ্যের মন্ত্রীরাও সেফ থাকুন, এবং এবার এটার একটা সুষ্ঠু নিষ্পত্তি হোক, এটা আমরাও চাইছি। দেখতে থাকুন টিভি9 বাংলা। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ।